সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস একেবারে যারা নতুন ভর্তি হয়েছো তাদের জন্য, অর্থাৎ প্রথম বর্ষ মানে 20-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। আমি তোমাদের পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এর মধ্যে একটি ক্লাস হয়েছে, সেটি ম্যাডাম নিয়েছে। আমি আজকে আরও একটি ক্লাস নিচ্ছি। আমি তোমাদের আজকে পড়াবো সেটি হচ্ছে যে প্রথম অধ্যায় ম্যাডাম শুরু করেছিল, দ্বিতীয় অধ্যায়টি আমি আজকে তোমাদের জাস্ট শুরু করে দিব। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার লিখে দাও এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর ঠিকঠাক মতো আমার ক্লাসটি শোনা যাচ্ছে কিনা সেটি আমাকে একটু এনশিওর করে দাও যে হ্যাঁ ঠিকঠাক শোনা যাচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটি ঠিক আছে কিনা। শিক্ষার্থীরা, এরই মধ্যে তোমরা যেহেতু একটি ক্লাস করেছো, মনে করছো যে ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে মোটামুটি তোমরা প্রাথমিক একটি ধারণা পেয়েছো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো আছে। আমাকে একটু এনশিওর করে দাও যে ক্লাসটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি আমাদের কার্যক্রম শুরু করছি। দেখো, তোমাদের গত ক্লাসে ম্যাডাম মানমন্টু নিয়ে কিছু কথা বলেছেন। ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে তোমরা আসলে কিভাবে অগ্রসর হবে। আমিও এরই ধারাবাহিকতায় আজকে এর কিছু অংশ তোমাদেরকে বলছি। একটু সবাই মনোযোগ দিয়ে করবে ক্লাসটি। প্রত্যেকেই খাতা এবং বই নিয়ে বসতে পারো যেন তোমাদের সুবিধা হয়। কয়েকটি কথা প্রথমে আমি বলতে চাই যে তোমরা অনেকেই বিভিন্ন গ্রুপ থেকে, অর্থাৎ অনেকে আর্টস থেকে আবার অনেকে সায়েন্স থেকে এই বিজনেস স্টাডিজ গ্রুপে এসেছো। তোমাদের মধ্যে প্রথমেই একটি ধারণা কাজ করে যে আমরা কি একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে গেলাম, আমরা কি আসলে ভালো করতে পারবো? অবশ্যই ভালো করতে পারবে। কারণটা হচ্ছে কি, এসএসসির সিলেবাসের সাথে ইন্টারমিডিয়েটের সিলেবাসের কিন্তু একটা ফার ডিফারেন্স আছে। অর্থাৎ তুমি ওখানে কি পড়েছো সেটা ব্যাপার না, তুমি এখানে কি পড়বে সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনেকে বলতে পারো যে স্যার যে কমার্স থেকে এসেছে সে তো অনেক কিছুই জেনে থাকবে। হ্যাঁ, সে অনেক কিছুই জেনে থাকবে, বাট অনেক কিছুই সে কিন্তু নতুন করে এখানে এসে আবার তাকে শিখতে হবে। অর্থাৎ ইন্টারমিডিয়েটের বইয়ের সাথে এসএসসির বইয়ের যদি তুলনা করতে চাও, ওগুলো হচ্ছে শব্দ, আর ইন্টারমিডিয়েটের বইটা হচ্ছে কিন্তু একটি বাক্য রচনা। অর্থাৎ হ্যাঁ, তুমি শব্দ যদি জানো তাহলে বাক্য রচনা করতে পারবে। কাজে এতে কোনো সমস্যার কিছুই নেই যে তুমি গ্রুপ পরিবর্তন করেছো বিধায় তুমি ভালো করতে পারবে কি না, খারাপ হবে, এই নিয়ে কখনোই কোনো টেনশনের দরকার নাই। কারণটা হচ্ছে কি, তুমি যদি এখন থেকে শুরু করো দেখা যাবে যে তুমি ভালো করছো। হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট যারা থাকে তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল থাকে 100% যে আমরা কমার্স থেকেই গিয়েছি, আমরা কমার্সে ভালো করবই। এই ধারণা যেহেতু ওদের মধ্যে থাকে, আলটিমেটলি তারা কিন্তু এই কনফিডেন্স লেভেলটা অতিরিক্ত থাকার কারণে তারা কিন্তু ইন্টারমিডিয়েটে এসে যে আমরা তো সব পারি, মোটামুটি পড়াশোনা অতটা না করলেও চলবে, এটা হচ্ছে তাদের একটা প্রথম ভুল ধারণা। যদি তারা ওখানে যাই পড়ে আসুক না কেন, এখানে তাকে নতুন করে সব কিছুই কিন্তু শুরু করতে হয়। আর তুমি যদি আর্টস থেকে আসো, তুমি যদি সায়েন্স থেকে আসো, এতে কোনো সমস্যা নেই। তুমি আরও মনোযোগী হয়ে যদি পড়াশোনাটা করতে থাকো, আমার বিশ্বাস তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছো সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবে। তবে আমাদের কমার্সে যারা আছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু একটাই থাকে, সেটা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এসএসসিতে তুমি যে গ্রুপ থেকেই পড়েছো, ইন্টারমিডিয়েটে তুমি যে গ্রুপে পড়বা সেই গ্রুপেই কিন্তু তোমাকে নির্ধারণ করে দিবে তুমি আসলে কি করছো। এখন যেহেতু তুমি কমার্সে এখানে ভর্তি হয়েই গিয়েছো, তোমার কাজ হচ্ছে গতানুগতিক প্রক্রিয়ায় খুব সুন্দর মতো পড়াশোনাটা চালিয়ে যাওয়া।
কারণ তুমি যদি শুরু থেকে শুরু করতে পারো তাহলে কিন্তু তোমার যে অ্যাডমিশন টেস্ট আছে, অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে টেন্ডেন্সিটা থাকবে সেটি কিন্তু ফুলফিল হবে। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু তুমি কমার্সে এসেছো তার মানে তুমি ডাক্তারও হতে পারছো না, তুমি ইঞ্জিনিয়ারও হতে পারছো না, তোমাকে অবশ্যই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়তে চাইবা তখন কিন্তু তোমার প্রথমেই একটি বিশ্ববিদ্যালয়ের নাম সবার সামনেই, চোখের সামনেই ভেসে উঠবে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে, তবে প্রথম টার্গেটটা অবশ্যই যেন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়। আর এখানে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা তুলনা করতে যাও, ওখানে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এগুলো অবশ্যই থাকবে। আর ফিনান্স এবং মার্কেটিং থেকেও কিন্তু প্রশ্ন হয়। তার মানে আমরা যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়াবো এই সাবজেক্টগুলো থেকে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সব কিছুই কিন্তু তোমার যে পাঠ্য বইটি থাকে এই বইটির বাইরে কখনোই হয় না। অর্থাৎ তোমাকে এমনভাবে প্রত্যেকটি লাইন বাই লাইন বই পড়তে হবে যেন তোমার এমসিকিউ হোক, রিটেন হোক, যেখানেই যে অবস্থাতেই পরীক্ষা হোক না কেন, তুমি যদি শুরু থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনাটা করতে পারো, আমার বিশ্বাস তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য থাকবে সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। এখানে ধরো যে তোমার একটি বইয়ের কথা আমরা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে খালেকুজ্জামান স্যারের বই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আবার আমরা কিন্তু একই সাথে দুইটি বই পড়াই, অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রও পড়াবো, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রও পড়াবো। বই কিন্তু একটি, সেটি হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা খালেকুজ্জামান স্যারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমরা কিন্তু পড়বে। অনেকে হয়তো বা বই কিনে ফেলেছো, পড়াশোনা শুরু করে দিয়েছো, আর যারা কিনোনি অবশ্যই খুব দ্রুতই বইগুলো বাজার থেকে কিনে নিয়ে আমার মনে হয় পড়াশোনাটা শুরু করে দাও। তোমাদেরকে আমি আজকে কয়েকটা কথা খুব ভালো করে বলতে চাচ্ছি, কারণ এটা যেহেতু প্রথম ক্লাস, কোভিড পরিস্থিতির কারণে তোমাদের সাথে সরাসরি হচ্ছে না, অনলাইনে হচ্ছে, কিন্তু তারপরেও যেহেতু ক্লাস হচ্ছে আমার মনে হয় তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। যে কথাটি বলতেছিলাম যে তোমরা যখন এই বইটি পড়বে, অর্থাৎ তোমার মাথায় একটি জিনিস কিন্তু থাকবে। হ্যাঁ, অনেকে সায়েন্স থেকে এসেছো, অনেকে মানবন্টন সম্পর্কে তোমাদের ধারণাটা নাই, গত ক্লাসে শুনেছো, তারপরে আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে এইখানে তোমাদের সৃজনশীল অংশ থাকে 70, সৃজনশীল অংশ থাকবে হচ্ছে 70 নম্বরের, আর এমসিকিউ অংশ থাকবে হচ্ছে তোমার 30 নম্বরের। এটা হচ্ছে সিকিউ, আর এখানে এটা হচ্ছে এমসিকিউ। একটু মনোযোগ দাও সবাই। সিকিউ সম্পর্কেও মোটামুটি তোমাদের ধারণা আছে, এমসিকিউ সম্পর্কেও তোমাদের কিন্তু মোটামুটি ধারণা আছে। তারপরেও আমি বলছি, এখানে সৃজনশীল প্রশ্ন তোমার কিন্তু 11টি থাকবে, এখান থেকে তোমাকে 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর এমসিকিউ প্রশ্ন 30টি থেকে 30টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে 7 গুণন 10 সমান হচ্ছে 70, আর এখানে 1 গুণন 30 সমান হচ্ছে 30। এই হচ্ছে তোমার মোট নম্বরটা, অর্থাৎ 100 নম্বরের তোমার কিন্তু এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি 100 মার্কসের উপর ডিপেন্ড করছে। সৃজনশীল প্রশ্নের জন্য তোমার কিন্তু মার্ক 70, আর এমসিকিউ প্রশ্নের জন্য তোমার মার্ক হচ্ছে 30। হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার এই সৃজনশীল প্রশ্ন 7টা সৃজনশীল প্রশ্ন লেখাটা তো অনেক টাফ। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষাতে 7টি সৃজনশীল কিন্তু প্রশ্নের অ্যান্সার করে এসেছো। তোমাকে একটি জিনিস যদি তুমি সবসময় মাথায় রাখো তাহলে কিন্তু তোমার এই সাবজেক্টগুলোতে তোমার ফুল অ্যান্সার করাটা কিন্তু সব থেকে বেশি জরুরি। তুমি যদি 2 ঘন্টা যতটুকু সময় থাকবে সৃজনশীলের জন্যে, সেই সৃজনশীলের জন্যে যদি তোমার যে সময়টা থাকবে 2 ঘন্টা 20 মিনিট, সেই সময়টা তুমি একটু খেয়াল করো যে প্রতিটা প্রশ্নের জন্য তুমি যদি 21 মিনিট সময় দিয়ে দিতে পারো বা 20 মিনিট সময় করে যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার ফুল অ্যান্সার হবে। হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার এই যে 20 মিনিট বা 21 মিনিট সময়ের কথা বলছেন, এই সময়টুকুতে অনেকে তো ফুল প্রশ্নের অ্যান্সারটা দিতে পারে না। তোমার প্রশ্ন যতটুকুই হোক তোমাকে পরিপূর্ণভাবে অ্যান্সার করতে হবে। তুমি যদি তোমার প্রশ্নের অ্যান্সার সবসময় বাসাতে স্টাডি করো, 1-2টা সৃজনশীল যদি তুমি দৈনিক বাসাতে লিখতে পারো, তাহলে কিন্তু তোমার হাত, যাদের স্লো তাদের হাতটাও কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। তোমাদের যদি এই টার্গেট নাও যে হ্যাঁ আমি বাসাতে যাই করি না কেন প্রত্যেকদিন একটি করে সৃজনশীল প্রশ্ন বাসাতে নিজে নিজে লিখবো, তাহলে কিন্তু তোমার যে টাইমের যে ব্যাপারটা সেই টাইমের ব্যাপারটি কিন্তু অনেকাংশেই লাঘব হবে।
তোমাকে বলি যে সৃজনশীল প্রশ্নের তোমার কিন্তু পার্ট থাকে 4টি। তোমরা সবাই জানো যে প্রথমে থাকে জ্ঞানমূলক, তারপরে থাকে অনুধাবন, প্রথমে 1 নম্বর, তারপরে থাকে 2 নম্বর, তারপরে থাকে 3 নম্বর, তারপরে কিন্তু 4 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর প্রশ্নের জন্য কিন্তু তোমাকে 1টি প্যারা, 2 নম্বর প্রশ্নের জন্য 2টি প্যারা, 3 নম্বর প্রশ্নের জন্য 3টি প্যারা, 4 নম্বর প্রশ্নের জন্য 4টি প্যারা করে যদি তুমি প্রশ্নের অ্যান্সার দিতে পারো, তাহলে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত সময় অর্থাৎ 21 মিনিট সময় আছে, সেই সময়টি তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। আমার কথা হচ্ছে যে প্রশ্ন ওভার সাইজ না হয়ে যে প্যারা প্যারা করে যতটুকু প্রয়োজন ততটুকুর অ্যান্সার যদি তুমি করতে পারো, আমার বিশ্বাস তুমি ফুল অ্যান্সার করতে পারবে। আর এই সাবজেক্টগুলোতে, থিওরিটিক্যাল এই সাবজেক্টগুলোতে অবশ্যই তুমি যদি ফুল অ্যান্সার করতে পারো তবেই তোমার কিন্তু ভালো মার্কস আসবে। এখন সৃজনশীলের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে, একটি হচ্ছে জ্ঞানমূলক। এটার জন্য ছোট্ট 1 লাইন বা 2 লাইন, মানে যতটুকু তোমাকে ওই প্রশ্নের অ্যান্সারটা বোঝানোর জন্য দরকার ততটুকুই হওয়া ভালো। 2 নম্বর প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ 5টি লাইন ইউজ করতে পারো, অর্থাৎ 2 প্যারা, প্রথমে 1 লাইন বা 2 লাইন, তারপরে আর 4 লাইনের মতো লিখবে। 3 নম্বর প্রশ্নে অর্থাৎ তোমার যেটি থাকবে অনুধাবন প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমার 3টি পার্ট থাকবে। প্রথমে একটি জ্ঞান থাকবে, তারপরে একটি অনুধাবন, তারপরে কিন্তু তোমার মূলত প্রয়োগ। এরপরে 4 নম্বর প্রশ্নে যদি তুমি যাও, সেখানে কিন্তু তোমার 4টি প্যারা লিখতে হবে। প্রথমে জ্ঞানমূলক, তারপরে হচ্ছে অনুধাবন, তারপরে প্রয়োগ, তারপরে উচ্চতর দক্ষতা। একটু শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো, একটু শিক্ষার্থীরা মনোযোগী হও। দেখো, তুমি যদি এইখানে 4টি প্রশ্নের অ্যান্সার অর্থাৎ একটি সৃজনশীলের এই 4টি পার্ট লিখতে পারো, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে একটা প্রশ্নের জন্য যেহেতু 10 নম্বর আছে, অর্থাৎ তোমাকে জ্ঞানমূলকে 1 পেতে হবে, তারপরে তোমার অনুধাবনে 2 পেতে হবে। তাহলে কত হলো? এই 2টা মিলে মার্ক কত হলো? হলো কিন্তু 3। এরকম যদি তুমি একটি প্রশ্নে 3 শিওর করতে পারো, আরেকটি প্রশ্নে যদি 3 শিওর করতে পারো, এরকম 7টি প্রশ্নের অ্যান্সারে তুমি যদি 3 নম্বর শিওর করতে পারো, তাহলে কিন্তু তুমি মার্ক পাচ্ছ 21। একটু খেয়াল করো, মনে হচ্ছে যে স্যার কথাগুলো বলছে এতে অনেক সোজা মনে হয়ে যাচ্ছে। আসলেই ব্যাপারটা কিন্তু অতটা কঠিন না, এই সাবজেক্টটা কিন্তু অতটা কঠিন না, তুমি যদি কন্টিনিউ এতে সময় দিতে পারো। দেখো, 3 নম্বর অর্থাৎ 3 নম্বর করে যদি প্রত্যেকটা প্রশ্নে পাও, তোমার কত হলো? 3 সাথে 21 নম্বর তুমি কিন্তু পেয়ে গেলে। হ্যাঁ, তোমাকে ভালো মার্কস পেতে হলে অবশ্যই এই 21 নম্বর ক্লিয়ার করতে হবে, 21 নম্বর ক্লিয়ার করতে হবে। আর ওদিক দিয়ে তোমার কিন্তু সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রশ্ন ছিল 30 নম্বরের, অর্থাৎ 30 থেকে 30, তাহলে হলো এখানে 1, এখানে হচ্ছে 5, অর্থাৎ তোমাকে 51 নম্বর যখন 100 নম্বর থেকে 51 নম্বর যখন তুমি ক্লিয়ার করতে পারবে, আবারও বলছি, 100 নম্বর থেকে যখন তুমি 51 নম্বর ক্লিয়ার করতে পারবে, আলটিমেটলি তোমার এই সাবজেক্টে কিন্তু ভালো মার্কস আসতে বাধ্য। আবারও বলছি, 51 নম্বর যদি তুমি ক্লিয়ার করতে পারো, 51 নম্বর তুমি কিভাবে ক্লিয়ার করবে? প্রত্যেকটি প্রশ্নের একটি জ্ঞান আর একটি অনুধাবন, এই মিলে হচ্ছে 3। 7টা প্রশ্নের জন্য 3 সাথে 21 নম্বর, আর এমসিকিউ এর জন্য হচ্ছে কত? 30 নম্বর। এখানে হলো 51 নম্বর। তোমার আর দরকার হচ্ছে 29 মার্কস, অর্থাৎ তোমাকে A+ পাওয়ার জন্য আর 29 অর্থাৎ 29 নম্বর দরকার। হ্যাঁ, 29 নম্বর তুমি কিভাবে পাবে? যখন তুমি এই যে 3 নম্বর ক্লিয়ার অর্থাৎ 21 নম্বর আর 30 নম্বর ক্লিয়ার করতে পারবে, তখন অটোমেটিক্যালি তোমার মাথায় অর্থাৎ তোমার মেমোরিতে প্রত্যেকটি টপিক সম্পর্কে এত ভালো ধারণা আসবে যে তুমি বাকি 29 নম্বরও খুব ইজিলি পেয়ে যেতে পারবে। আর যদি মনোযোগী হও, অবশ্যই এই সাবজেক্টটাতে তোমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যেই জিনিসটি মাথায় রাখলে তুমি এই সাবজেক্টে ভালো করতে পারবে। আর এই সাবজেক্টে ভালো করা মানে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও এখান থেকে তোমার কিন্তু একটা আবশ্যিক মার্ক, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপনা, এই মার্কগুলো থেকে তুমি কিন্তু ম্যানেজমেন্টে আর বাংলায় মার্ক তোলাটা যতটা সহজ হবে, হিসাব বিজ্ঞান আর ইংরেজি কিন্তু ততটা সহজ না। হ্যাঁ, সহজ, কিন্তু ততটা সহজ নয় তুমি যতটা এদের থেকে পাবে। অর্থাৎ এই সাবজেক্টটাকে যদি গুরুত্ব দাও, তুমি এই সাবজেক্টের ফুল মার্কসটুকু তুমি কিন্তু
পেতে পারো। এখন তোমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে একটি কাজ করতে হবে, জাস্ট একটি কাজ যদি তুমি সবসময় করতে পারো তাহলেই কিন্তু তোমার এই সাবজেক্টে ভালো আসবে। কি কাজ করতে পারো? তোমাকে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে জ্ঞানমূলকের মতো করে, অর্থাৎ তুমি যাই পড়ছো এই সাবজেক্ট থেকে, যাই পড়ছো এই বই থেকে, সব কিছুই কিন্তু তোমার জ্ঞানমূলকের মতো করে পড়তে হবে। তুমি একটা জ্ঞানমূলক প্রশ্ন পড়ছো জ্ঞানমূলকের মতো করে, তুমি একটা অনুধাবন প্রশ্ন পড়ছো জ্ঞানমূলকের মতো করে, অর্থাৎ জ্ঞানমূলক যদি তুমি পারো তাহলে অনুধাবন পারছো। তুমি প্রত্যেকটা এমসিকিউ পড়ছো জ্ঞানমূলকের মতো করে। হ্যাঁ, তোমার মাথায় একটা জিনিস কাজ করে সবসময়, শুধুমাত্র শিক্ষার্থীদের এই জিনিসটা মাথায় কাজ করে যে হ্যাঁ, আমি এমসিকিউ প্রশ্নের 4টা অপশন থাকলে আমি কিন্তু অটোমেটিক্যালি প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। তুমি অপশনের আশা না করে তুমি যদি সবসময় জ্ঞানমূলকের প্রিপারেশন নিতে পারো, যেমন ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী, এখন তোমার মাথার মধ্যে ঘুরছে যে অপশন থাকলে আমি প্রশ্নের অ্যান্সার করতে পারবো, কিন্তু তুমি যদি জ্ঞানমূলকের মতো প্রিপারেশন নাও যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাহলে কিন্তু তোমার আর অপশন খোঁজার দরকার নাই, কারণ অপশন খুঁজতে গেলেও কিন্তু তোমার সময় লস হচ্ছে। সেই সময়টা তুমি কিন্তু সৃজনশীল বা তোমার আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করতে পারো। আর কলেজ পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষাতে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা স্টুডেন্ট অনেক কিছু জানে কিন্তু সে স্লো, যার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার করতে পারে না। এর কারণ হচ্ছে কি, তার মাথায় একটা জিনিস ঘুরে যে আমি 4টা অপশন দেখব তারপর প্রশ্নের অ্যান্সার করব। 4টা অপশন দেখার পরে তুমি যদি প্রশ্নের অ্যান্সার করো, অর্থাৎ তোমাকে এই প্রশ্ন পড়তে পড়তেই মিনিমাম 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় চলে যাবে। আর যদি তুমি অপশন দেখার দরকার না পড়ে যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি, তুমি অটোমেটিক্যালি কিন্তু জানো যে ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, জাস্ট খালি তোমার অপশনে গিয়ে হ্যাঁ এটা এত নম্বরে আছে, জাস্ট বৃত্তটা ভরাট করে দিলেই কিন্তু হয়ে যায়। এখন আবারও বলছি, এইটুকু পর্যালোচনার পরে যে তোমার প্রিপারেশন যদি সবসময় জ্ঞানমূলকের মতো হয়, তুমি কিন্তু এই সাবজেক্টে ভালো মার্ক পেতে পারো। সবসময় এই হতাশাটা অনেকেরই কিন্তু হ্যাঁ অনেকবার বলার পরেও কাজ করে যে স্যার আমি অন্য গ্রুপ থেকে এসেছি, আমি কিছু বুঝবো না। তুমি এইটা মাথায় কখনোই নিবে না যে আমি অন্য গ্রুপ থেকে এসেছি। তুমি মাথায় নাও আমি কমার্সে পড়ছি, আমি কমার্সে পড়বো, আমি কমার্স থেকে এটা করব, আমি কমার্স থেকে ওটা করব। সবার একটা ধারণা যে আসলে কমার্সে মনে হয় তুলনামূলক একটু মানে যারা সায়েন্সে পড়াশোনা করছে তাদের থেকে মনে হয় এদের রেজাল্ট একটু খারাপ হবে। না, কমার্সে আসার পরে অনেক দেখা গিয়েছে, তুমি যদি জরিপ করো যে এসএসসিতে যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট থেকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট অনেকটা ভালো করেছে। অর্থাৎ এটা শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করছে, তুমি ভালো রেজাল্ট করবে কি করবে না। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও আজ থেকেই লেগে পড়ো, আর যদি চিন্তা করো যে না আমি জাস্ট ভর্তি হয়েছি সার্টিফিকেট অর্জন করব, দেন তাদের ইচ্ছা তাদের মতোই থাক। কিন্তু আমার কথা হচ্ছে প্রত্যেকেই এই জিনিসটা মাথায় রাখবে যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, অবশ্যই এই প্রতিষ্ঠানের সুনাম রাখতে হবে, সেই সাথে তোমার প্রতিষ্ঠানের সুনামের থেকেও কিন্তু তোমার সুনাম অর্থাৎ তোমার বাবা মার সুনাম, তোমার পরিবারের সুনাম, সেটি কিন্তু ডিপেন্ড করছে। শিক্ষার্থীরা মোটামুটি মানবন্টন নিয়ে একটু আলোচনা করলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা আজকে আমাদের টপিকটা একটু শুরু করে দিই। আমরা পড়াবো আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, দুঃখিত, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এর দ্বিতীয় চ্যাপ্টারটি আমরা শুরু করব। দেখো এইখানে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম দেয়াই আছে অলরেডি, যে দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যবসা পরিবেশ। এখানে 2টি শব্দ আছে। আরেকটি কথা তোমাদেরকে বলে দেই, যখন তুমি কোনো চ্যাপ্টার শুরু করছো, চ্যাপ্টারের নাম যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, নাম সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, অর্থাৎ টপিক সম্পর্কে যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারের আর কিছুই বাকি থাকে না। যেমন তোমাদের এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চ্যাপ্টার হচ্ছে 12টি, আর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার হচ্ছে 10টি। একটু মনোযোগ দাও যে এখানে প্রথম চ্যাপ্টার তোমাদের ব্যবসার মৌলিক ধারণা ম্যাডাম শুরু করেছিল, আমি শুরু করছি ব্যবসায় পরিবেশ। এখানে 2টি শব্দ আছে, এখানে 2টি শব্দ আছে, একটি হচ্ছে ব্যবসা আরেকটি হচ্ছে কি পরিবেশ। একটি হচ্ছে ব্যবসা আরেকটি হচ্ছে কি পরিবেশ। এখানে 2টি শব্দ যেহেতু আছে, আমরা অলরেডি ইতিমধ্যে জেনে গিয়েছি যে ব্যবসা জিনিসটা কি,
ব্যবসা জিনিসটা কি সেটা আমরা কিন্তু জেনে গিয়েছি। তারপরও আবারও বলছি, একটু মনোযোগ দাও। ব্যবসা পরিবেশ, পরিবেশ সম্পর্কে মোটামুটি ব্যবসা পরিবেশ অর্থাৎ বৈধ উপায়ে কাজকর্ম করে যদি মুনাফা অর্জন করা হয় সেটা কিন্তু ব্যবসা। ব্যবসা হতে গেলে সেটা কিন্তু অবশ্যই বৈধ হতে হবে। বৈধ উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যা করা হয় সেটিই কিন্তু মূলত ব্যবসা বলে গণ্য হবে। আর পরিবেশ আমরা ছোটবেলায় পড়েছি যে আমাদের চারপাশে যা আছে তাই আমাদের পরিবেশ, এটি ছোটবেলায় পড়েছি, ছোটবেলাকার পড়া আসলে এখন আর হবে না। ব্যবসা পরিবেশ, দেখো এখানে দুইটা টপিকের কথা, দুইটা পয়েন্টের কথা বলা আছে, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ নিয়ে যদি আমরা বলি, আমাদের পারিপার্শ্বিকতায় বেঁচে থাকার জন্যে, আমাদের পারিপার্শ্বিকতায় বা আমাদের মানে আশেপাশে বেঁচে থাকার জন্যে যা আমরা যেভাবে অবস্থান করছি, যেটা ব্যবহার করছি, সেই সব কিছুই মূলত আসলে ব্যবসায় পরিবেশ। অর্থাৎ যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে সেটাই কিন্তু পরিবেশ। পরীক্ষায় প্রশ্ন আসবে পরিবেশ কি? যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ বেঁচে থাকে সেটাই হচ্ছে পরিবেশ। এরপরে আরেকটি কথা, ব্যবসা পরিবেশ কি? অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্যে, ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্যে বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্যে যে পরিবেশে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেটাই কিন্তু মূলত ব্যবসায় পরিবেশ। আবারও বলছি, যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে আছে বা বেঁচে থাকে সেটা হচ্ছে পরিবেশ। আর ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেটাই কিন্তু মূলত ব্যবসা পরিবেশ। এখান থেকে তোমার দুইটি প্রশ্ন আসবে, একটি হচ্ছে পরিবেশ কি, একটি হচ্ছে পরিবেশ কি, আরেকটি হচ্ছে ব্যবসা পরিবেশ কি। একটু মনোযোগ দাও, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে আমরা বেঁচে আছি বা বেঁচে থাকি সেটাই হচ্ছে পরিবেশ। আর ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠার জন্যে যে পরিবেশের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত বা কার্যক্রম পরিচালিত হয় সেটাই মূলত তোমার কিন্তু ব্যবসা পরিবেশ। আর এই চ্যাপ্টারের অর্থাৎ এখান থেকে তোমার এই চ্যাপ্টার থেকে জাস্ট 3টা টপিক যদি তুমি মোটামুটি বুঝতে চেষ্টা করো তাহলেই কিন্তু জাস্ট সহজ কথায় যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে সেটা হচ্ছে পরিবেশ। আর যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেটা কিন্তু ব্যবসা পরিবেশ। দুইটা জিনিস, একটা হচ্ছে যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে সেটা হচ্ছে পরিবেশ, আর যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেটা হচ্ছে ব্যবসা পরিবেশ। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ, খুলনাতে চিংড়ি চাষ খুব ভালো হয়, কেন হয়? কারণ ওইটা হচ্ছে ওই পরিবেশ, অর্থাৎ সাগরের নোনা জল এসে মাছ চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যায় চিংড়ি ঘেরের মাধ্যমে। যেমন ব্যবসা পরিবেশ, যেমন আমাদের বাংলাদেশে পাট শিল্পটা কিন্তু একটা সময়ে অনেক সমৃদ্ধ ছিল, যে সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? বাংলাদেশকে। আর সোনালী ফসল বলা হতো পাটকে। এর কারণটা কি? অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিবেশে পাট শিল্পটা অনেক উন্নত ছিল একটা সময়। এখন এই যে পাটকলগুলো গড়ে উঠেছে, এই পাটকলগুলো গড়ে ওঠার কারণটাই কিন্তু ব্যবসা পরিবেশ। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটটাতে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হতো, পাট উৎপন্ন হতো, বিধায় কিন্তু অনেকগুলো পাটের কল এখানে গড়ে উঠেছিল। এখন কথা হচ্ছে, আবারও বলছি, যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে তা হচ্ছে পরিবেশ, আর যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেগুলো কিন্তু হচ্ছে ব্যবসা পরিবেশ। আর এখান থেকে তোমাকে ব্যবসা পরিবেশের উপাদান কয়টি এটা নিয়ে একটু বলি। ব্যবসা পরিবেশে, হ্যাঁ আমি আজকে জাস্ট একটু ধারণা দিচ্ছি, পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। ব্যবসা পরিবেশের উপাদান আছে, ব্যবসা পরিবেশের ব্যবসায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হচ্ছে 6টি। ব্যবসা পরিবেশে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? 6টি। একটু খেয়াল করো, ব্যবসা পরিবেশে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 6টি। একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এরকমভাবে 6টি পরিবেশের কথা উল্লেখ আছে। এখন তোমার
কাজ হচ্ছে যে তুমি এই চ্যাপ্টারটি যখন নিবে তখন যে 6টি পরিবেশের কথা বলা আছে 6টি পরিবেশের নিচে একটি ছক দেয়া আছে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এরকমভাবে 6টি পরিবেশের কথা বলা আছে। প্রত্যেকটা পরিবেশের নিচে একটি ছক দেয়া আছে। ছকের ভিতরে বিভিন্ন ধরনের জলবায়ু, মৃত্তিকা, এরকমভাবে কিছু টপিকের কথা বলা আছে। অর্থাৎ তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে মানব সম্পদ কোন পরিবেশের উদাহরণ, তোমার প্রশ্ন আসবে যে বিনিয়োগ ব্যবস্থা কোন পরিবেশের উদাহরণ, তারপরে এরকমভাবে মসজিদ, মন্দির, এগুলো কোন পরিবেশের উদাহরণ। অর্থাৎ তোমার এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এই ছকের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু খুব ভালো করে পড়তে হবে। 6টি একটি ছক দেয়া আছে। আবারও বলছি, এই ছকের ভিতরে যা আছে এই সবগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আর আমি আগামী ক্লাসের জন্য তোমার এইটুকু বাড়ির কাজ দিচ্ছি। অর্থাৎ আগামী দিন যখন তোমাকে প্রশ্ন করব তখন তুমি এই প্রশ্নের জবাব খুব তাৎক্ষণিকভাবে কমেন্ট বক্সে লিখে দিবে যে হ্যাঁ এটি কোন পরিবেশের উদাহরণ বা এটি কোন পরিবেশের উপাদান। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। আবারও বলছি, তোমাদের যেহেতু এটি প্রথম ক্লাস, মনে হবে যে এই সাবজেক্টটি কঠিন, আসলে এই সাবজেক্টটি একটুও কঠিন না। তুমি যদি মনোযোগী হও আর ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো, যেহেতু এই পরিস্থিতির কারণে আসলে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা অনলাইনেই ক্লাস নিচ্ছি, আমার মনে হয় এর বিকল্প এখন আর কিন্তু বর্তমান সিচুয়েশনটাতে নেই। তোমাকে এই ক্লাসগুলোই মনোযোগ দিয়ে করতে হবে। এই কারণেই আবারও বলছি যে আমরা আজকে শুরু করলাম ব্যবসা পরিবেশ চ্যাপ্টারটি। ব্যবসা পরিবেশের আমরা পড়েছি 3টা জিনিস। একটা হচ্ছে পড়েছি পরিবেশ কি, এরপরে পড়েছি ব্যবসা পরিবেশ কি, আর পড়েছি হচ্ছে ব্যবসা পরিবেশে বা প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 6টি। এই 6টির ভিতরে 6টি পরিবেশের উদাহরণ দিয়ে একটি ছক দেয়া আছে বা কতগুলো উদাহরণ দেয়া আছে। এই ছকটা যদি তুমি ভালো করে মাথায় ঢোকাতে পারো, তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে না এমন কখনো কোনো পরীক্ষা হয়নি। অর্থাৎ প্রত্যেকটি বার এই চ্যাপ্টার থেকে মিনিমাম 3টি বা 2টি বা 4টি এমসিকিউ প্রশ্ন এসে থাকে। আমি আবারও বলছি, তোমাকে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এই সাবজেক্ট পড়ব, প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি অংশ পড়ব এক একটি জ্ঞানমূলক প্রশ্নের মতো করে। যদি তুমি জ্ঞানমূলকে ক্লিয়ার ধারণা নিতে পারো, তোমার যত কিছু আছে এই সাবজেক্টের তুমি কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালো দখলে নিতে পারবে। তুমি তোমার ক্লাস পরীক্ষা বলো, তুমি তোমার টার্ম পরীক্ষা বলো, তুমি তোমার অ্যাডমিশন টেস্ট বলো, যত ধরনের পরীক্ষা থাকবে সব পরীক্ষায় তুমি ভালো মার্কস পেতে পারো একটি জিনিস মাথায় রাখলে যে আমাকে প্রত্যেকটি প্রশ্নের প্রিপারেশন নিতে হবে জ্ঞানমূলকের মতো করে। আমি কোনো অপশন নিয়ে পড়বো না, আমি অপশন ছাড়া পড়বো, এমসিকিউ পড়বো জ্ঞানমূলকের মতো করে। দেখবে তোমার এই সাবজেক্টটি খুব ইজি হয়ে যাবে। আর একটি জিনিস তোমাকে অবশ্যই বাসাতে লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি যত ভালো লিখতে পারবে এই সাবজেক্টে তত ভালো করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করলে ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। বর্তমান সিচুয়েশনটাকে ওভারকাম করো। বাসার বাইরে বের হলে অবশ্যই মাস্ক, স্যানিটাইজার নিয়ে বের হবে। আর যতদূর সম্ভব না বের হওয়াটাই দরকার। বাসায় বসে বসে অনলাইনে ক্লাসগুলো করো। কারণ তুমি যেহেতু প্রথম বর্ষে মাত্র ভর্তি হয়েছো, তোমাকে কিন্তু তোমার যে টাইম সেই টাইমেই কিন্তু হ্যাঁ তোমরা অলরেডি কিন্তু 3 মাস পিছিয়ে গিয়েছো। তোমার যে টাইম পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার, সেইটি কিন্তু যে পরিস্থিতি বোঝা যাচ্ছে সব কিছুই কিন্তু একটা সময় স্বাভাবিক হলে সেই সময়ই তোমার কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি কিন্তু অফুরন্ত সময় পাবে না। অলরেডি তোমার যেহেতু 3 মাস চলে গিয়েছে, তোমার উচিত এখন থেকেই প্রিপারেশন এমনভাবে শুরু করা যে আমার 3 মাস ওভার হয়ে গিয়েছে, 3 মাসের পড়াটাও কিন্তু তোমাকে এখন বেশি করে পড়ে তোমাকে কিন্তু এগিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকলাম আমিও, তোমরা থাকবে অবশ্যই। ভালো করে পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। সবাই ভালো থাকো সেই পর্যন্তই। আল্লাহ হাফিজ।